নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আপনারা শুনছেন বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। আমি আপনাদের গল্প পাঠক বন্ধু তন্ময়। আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী হিমাদ্রি কিশোর দাশগুপ্তের রহস্য রোমাঞ্চে ভরা উপন্যাস রুদ্রনাথের চুনির চোখ। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনারা শুনেছেন শ্যামবাজারের ছেলে পটাই তার ভ্রমণ প্রিয় জামাইবাবু, যাকে সে দাদা বলে ডাকে, সেই শুভ্রতার সাথে বেড়াতে গেছে রুদ্রপ্রয়াগ, যেখানে একসময় জিম করবেট এক নরখাদক চিতা মেরেছিলেন। যাওয়ার পথে তারা এক সন্দেহভাজন ব্যক্তির দেখা পায় এবং পরবর্তীকালে জানা যায় সেই ব্যক্তিটি ওদেরই সাথে একই ধর্মশালায় উঠেছে। একদিন রুদ্রপ্রয়াগের মন্দির দর্শন করতে গিয়ে ওই ব্যক্তিটি অন্য একটি ব্যক্তির সাথে সন্দেহজনকভাবে কথাবার্তা বলছে, সেটা ওরা দেখতে পায়। এর সাথে সুব্রতা ও পটায়ের সাথে আলাপ হয় আর এক বাঙালি ভদ্রলোকের, যার নাম আদিত্য সিংহ, যার কাছ থেকে ওরা জানতে পারে ওখানে একটি গুহা আছে যেখানে একটি অন্ধ সন্ন্যাসী থাকেন এবং তার কাছে আছে একটি দুর্মূল্য রুদ্রনাথের মূর্তি, যার চোখ চুনির। এরপর শুনবেন আজ। গল্প পাঠ কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমাদের পরিবেশনা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেঙ্গলি স্টোরি স্টেশন। চলুন শুনে নেওয়া যাক আজকের দ্বিতীয় পর্বটি। প্রয়াগ মন্দির থেকে বেরিয়ে খাওয়া সেরে ধর্মশালায় ফিরতে 1টা বেজে গিয়েছিল পটাইদের। তারপর ঘন্টা 2 বিছানায় গড়িয়ে নিয়ে আবার উঠে পড়ল তারা। আদিত্যবাবুর আমন্ত্রণ রক্ষার জন্য তারা যখন বাইরে পা রাখল, তখন পটাই একবার তাকালো পাশের ঘরের দরজার দিকে। সেটা ভিতর থেকে বন্ধ, অর্থাৎ সেই লোকটি ঘরের ভিতরেই আছে। পটাইরা দুপুরবেলায় ধর্মশালায় ফিরে আসার আগেই সে ফিরে এসেছিল। ঘরে ঢোকার সময়ও দরজাটা একই রকম বন্ধ দেখেছিল তারা। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে সুব্রতা বলল, আমাদের হেঁটে যেতে হলে বেশ অনেকটা হাঁটতে হবে, তারপর আবার ফেরার ব্যাপারটাও আছে। দেখা যাক গুলাবরাই পর্যন্ত যাওয়ার জন্য কোনো গাড়ি পাওয়া যায় কিনা। কপালটা ভালোই বলতে হবে পটাইদের। বড় রাস্তায় গিয়ে দাঁড়াবার কয়েক মিনিটের মধ্যেই একটা ফাঁকা বাস পেয়ে গেল তারা। রুদ্রপ্রয়াগে যাত্রী নামিয়ে বাসটা ফিরছে শ্রীনগরের দিকে। দুজনকে উঠিয়ে নিল বাসে। তারপর মিনিট 10-এর মধ্যেই দুজনকে নামিয়ে দিল গুলাবরাইতে। সেই আম গাছটার কাছে দুটো জিপ দাঁড়িয়ে আছে। বেশ কয়েকজন ট্যুরিস্ট গাছটার কাছে দাঁড়িয়ে তার ফটো তুলছে। সেদিকে একবার তাকিয়ে সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। কিছু দূর এগোবার পর চোখে পড়ল রাস্তার বাঁ ধারে পাহাড়ের ঢালে কাঠের তৈরি একটা 2তলা বাড়ি। তার নিচের অংশে একটা হোটেল মতো দোকান। কয়েকজন লোক বসে চা খাচ্ছে সেখানে। বাড়িটার ঠিক উল্টো দিকে রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে একটা 1তলা পাথুরে বাড়ির ধ্বংসাবশেষ। তার ছাদ খসে পড়েছে, শুধু দেয়ালগুলো কোনো রকমে এখনো দাঁড়িয়ে আছে। সেই দেয়ালের গায়ে একটা সাইনবোর্ড লটকানো রয়েছে দেখা গেল। তাতে অস্পষ্টভাবে লেখা গুলাবরাই চটি। বাড়িটার সামনে নেমে এসে ওই লেখাটা দেখে থমকে দাঁড়িয়ে পড়ল সুব্রতা। কয়েক মুহূর্ত পর সে পটাইকে বলল, এই গুলাবরাই চটির কথা আমি অনেক বইয়ে পড়েছি। করবেট সাহেবের বইয়েও বারবার এর উল্লেখ আছে। আজ থেকে 80-90 বছর আগে যেসব তীর্থযাত্রী এ পথ বেয়ে তীর্থযাত্রা করতেন, তাদের কাছে এ বাড়িটাই ছিল এ তল্লাটে মাথা গোঁজার একমাত্র আশ্রয়স্থল। এ অর্থে বলতে পারিস কেদার যাত্রাপথে আজ যত হোটেল ধর্মশালা আছে, এ ভাঙা বাড়িটা হলো তাদের প্রপিতামহ। তবে এখন তীর্থযাত্রীরা
আশ্রয়স্থলে যেসব সুযোগ সুবিধে পায় সে সময় এখানে তা পাওয়া যেত না। এই বাড়িতে একই ছাদের তলায় ছাগল ভেড়ার সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে খড়ের বিছানায় রাত কাটাতে হতো পদব্রজে আসা তীর্থযাত্রীদের। প্রকৃতির ডাক এলেও রাতে বাঘের ভয়ে সে কাজও ঘরের ভিতর সারতে হতো তাদের। পটাই একটা ফটো তুলল চটির, তারপর আবার দুজনে হাঁটতে লাগলো। পথের ডান দিক থেকে ছোট্ট একটা রাস্তা নেমে গিয়েছে পাহাড়ের ঢাল বেয়ে নদী খাদের দিকে। বাস রাস্তা থেকে সেই সুঁড়িপথ বেয়ে অনেকটা নিচে নামার পর একসময় পটাইরা হাজির হলো রোপ ব্রিজের সামনে। জায়গাটা বেশ নির্জন, ব্রিজের আশেপাশে কোনো বাড়িঘর লোকজন নেই। ওপরের বাস রাস্তাটা আর নিচ থেকে চোখে পড়ছে না, হারিয়ে গিয়েছে পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকা গাছগুলোর আড়ালে। অলোকনন্দার ওপাশেও পাহাড়ের ঢালে জঙ্গল, সে জঙ্গল আরও গভীর। ওপাশে পাহাড়গুলোও অনেক উঁচু, ধাপে ধাপে তারা ক্রমশ আকাশের দিকে উঠে গিয়েছে। নির্জনতা ঘেরা জায়গাটায় একলা দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন রোপ ব্রিজ। অলোকনন্দার দুপাশে দুই টাওয়ার থেকে নেমে আসা ইস্পাতের দড়ি থেকে ধরে রেখেছে তাকে। ওপারের পাহাড়ের মাথা থেকে পশ্চিমের আলো এসে পড়েছে ব্রিজের ওপর, তার নিচ দিয়ে বয়ে চলেছে অলোকনন্দার জলরাশি। শব্দ বলতে এখানে শুধু নদীর কলরব আর জঙ্গল থেকে ভেসে আসা ঝিঁঝির ডাক। ব্রিজে ওঠার মুখে দাঁড়িয়ে পড়ল সুব্রতা, তারপর পটাইকে বলল, এক সময় অলোকনন্দা পারাপার হওয়ার এটাই ছিল একমাত্র রাস্তা। এই যে কংক্রিটের টাওয়ার দেখছিস, এর মাথায় চড়ে রাতের পর রাত সেই চিতার প্রতীক্ষায় বন্দুক হাতে বসে থাকতেন করবেট। এই সাঁকো দিয়েই চিতাটা অলোকনন্দার ওপাশ থেকে এদিকে আসত। এখানে একবার তাকে বাগে পেয়েও সুযোগ হারান করবেট, লক্ষ্যভ্রষ্ট হন তিনি। পটাই পকেট থেকে ক্যামেরা বের করল ব্রিজের ফটো তোলার জন্য, আর সুব্রতা পকেট থেকে বের করল সিগারেটের প্যাকেট। পটাই একটা ফটো নিল ব্রিজটার। সুব্রতা সিগারেট জ্বালিয়ে যখন প্যাকেটটা পকেটে রাখতে যাচ্ছে, ঠিক তখন ভেসে এলো একটা শব্দ। খুব কাছ থেকে সুব্রতার উদ্দেশ্যে হিন্দিতে কে যেন বলল, আমাকে একটা সিগারেট দেবেন। সুব্রতা আর পটাই ব্রিজে ওঠার মুখে দাঁড়িয়ে চারপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তাহলে কে বলল কথাটা? তারপর মুহূর্তেই টাওয়ারের আড়াল থেকে একটা লোক বেরিয়ে এসে দাঁড়ালো পটাইদের সামনে। লোকটার পরনে ছেঁড়া খোঁড়া পোশাক, এক মুখ দাড়ি গোঁফ, একটা মাদুর জাতীয় জিনিস আর একটা কম্বল সে বগলে চেপে ধরে রেখেছে। লোকটাকে দেখে মনে হলো সে একজন আধপাগলা গোছের কেউ হবে। পটাইয়ের সামনে এসে দাঁড়াবার পর সে আবার সুব্রতাকে বলল, একটা সিগারেট দেবেন। সুব্রতা কয়েক মুহূর্ত তাকে ভালো করে দেখার পর পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে এগিয়ে দিল তার দিকে। সিগারেটটা হাতে নেয়ার পর সে গম্ভীরভাবে বলল, লাইটার। সুব্রতা লাইটার জেলে ধরল লোকটার মুখের কাছে। সে সিগারেটটা জ্বালিয়ে নিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে ব্রিজের ওপারটা দেখিয়ে বলল, আর সাহেবরা ওদিকে যাচ্ছেন? সুব্রতা বলল, হ্যাঁ। লোকটা এরপর সুব্রতাকে বলল, ওদিকে যাবেন না, ওদিকে বাঘ আছে, সিংহ আছে। সুব্রতা হেসে বলল, তুমি দেখেছো নাকি? সে গম্ভীরভাবে বলল, হ্যাঁ। সুব্রতা জিজ্ঞেস করল, তুমি কি এখানেই থাকো নাকি? হ্যাঁ, দিনের বেলা রাস্তায় বাজারে ঘুরে বেড়াই, লোকের কাজকর্ম করে দিই, আর রাতে ওই ওখানে শুয়ে থাকি। ওই যে দেখুন দেখুন। এই বলে লোকটা টাওয়ারের নিচের দিকের একটা অংশ আঙুল তুলে দেখালো। সে জায়গাটা একটা ফোকরওয়ালা ঘরের মতো, সেখানে ঢুকলে ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যায়। এরপর লোকটা নিজে নিজেই বলল, তবে এখানে আর শান্তিতে থাকা যাবে না মশাই, অন্য জায়গা খুঁজতে হবে। কেন? রাতে দেও আর চিতাবাঘটা ঘোরাফেরা করে এখানে। তুমি সত্যি তাদের দেখেছো নাকি?
লোকটা সিগারেটে একটা লম্বা টান দিয়ে বলল, এই যে পুরন্দোয়াকে দেখছেন না, এ পুরন্দোয়া নেশা করে বটে, কিন্তু মিথ্যে কথা বলে না, জানেন। আর প্রথমবার রাতে তাদের দেখেছিলাম অনেক দূর থেকে, আর 3 দিন আগে মাঝরাতে দেখলাম কাছ থেকে। ওই যে ওই যে পুলের মাঝখানে যেখানে ওই রেলিং একটা ভাঙা আছে, ওপার থেকে পুলে উঠে ঠিক এই পর্যন্ত এলো তারা। আগে বাঘটা, আর তার পিছন পিছন টুপি মাথায় বন্দুক কাঁধে দেও। তারপর আবার তারা ওই ওই দিকেই ফিরে গেল। এরপর সে একটু আক্ষেপের সুরে বলল, কতজনকে কথা বললাম জানেন, হ্যাঁ, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করছে না। পুলিশ সাহেবকে বললাম, সে আমাকে বলল বেশি নেশা করলে একদম ফাটকে পুড়ে দেব। শুধু অন্ধ বাবা আমার কথা বিশ্বাস করেছে, তবে অন্যরাও বিশ্বাস করবে একদিন, যেদিন ওই দানবটা আবার মানুষ মারতে শুরু করবে। হ্যাঁ, এই বলে চুপ করে গেল সে। সুব্রতা আর পটাই বুঝতে পারল এই সেই পুরন্দোয়া, যার কথা সকালে চায়ের দোকানে আলোচনা হচ্ছিল। সুব্রতা তার কথা শুনে বলল, তার মানে দেও আর বাঘটাকে তুমি একই সঙ্গে ঘুরে বেড়াতে দেখেছ? তাহলে তারা কেউ কাউকে মারছে না কেন? সুব্রতার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হেসে উঠে লোকটা বলল, মারবে কেন? আরে বাবা, মারবে কেন? তারা তো দুজনেই মরে গিয়েছে, তারা এখন দোস্ত। সুব্রতা বুঝতে পারল অকাট্য যুক্তি পুরন্দোয়ার। একবার সুব্রতা ঘড়ির দিকে তাকালো, 4টে বেজে গিয়েছে। আদিত্যবাবু নিশ্চয়ই তাদের জন্য অপেক্ষা করছেন। সুব্রতা এরপর হেসে পুরন্দোয়াকে বলল, আমি কিন্তু তোমার সব কথা বিশ্বাস করলাম, তবে এখন আমাদের যেতে হবে, ওপারে আমাদের একটা কাজ আছে। পুরন্দোয়া বলল, যাচ্ছেন যান, তবে সন্ধ্যের আগে ফিরে আসবেন, কেমন? সুব্রতা বলল, আচ্ছা। তারপর পটাইকে নিয়ে উঠে পড়ল ব্রিজের ওপর। হাঁটতে হাঁটতে সুব্রতা বলল, পুরন্দোয়া দেউ বলতে কাকে বোঝালো বুঝলি? পটাই একটু আভাস পেলেও চুপ করেছিল। সুব্রতা বলল, করবেট সাহেবকে গাড়োয়ালের মানুষেরা দেও অর্থাৎ দেবতা বা ভগবান বলে সম্বোধন করত। ও তার কথাই বলল। তার মানে ও ভূত দেখেছে? তা কি করে সম্ভব? না, তা সম্ভব নয়, তবে সম্ভবত ও কিছু একটা দেখেছে। লোকটা সম্পূর্ণ মিথ্যে বলছে না। রাতে অনেক সময় মানুষের দৃষ্টি বিভ্রম হয়, একটা জিনিসকে অন্য জিনিস ভেবে ভুল হয়। ব্রিজ পার হয়ে ওপাশে পৌঁছে গেল তারা। ব্রিজ যেখানে শেষ হয়েছে ঠিক সেখানে বাঁদিকে একটা সুঁড়ি পথ এঁকে বেঁকে নেমে গিয়েছে খাদের দিকে। আর একটা রাস্তা বাঁদিকে নিচে অলকনন্দা ও ডান পাশে পাহাড়কে রেখে চলে গিয়েছে দক্ষিণ দিকে। সুঁড়ি পথটা দেখিয়ে সুব্রতা পটাইকে বলল, সম্ভবত এটাই দৃষ্টিহীন সাধুর গুহায় যাওয়ার রাস্তা। আদিত্যবাবুর দেয়া পথনির্দেশ অনুযায়ী তার বাড়ি যাওয়ার জন্য দক্ষিণের পথটা ধরল পটাইরা। রাস্তাটা ছায়া মাখা। সূর্য এখন পশ্চিমে বলে তার আলো রাস্তায় এসে পড়ছে না। পাহাড়ের ঢালে জঙ্গলও বেশ ঘন, পচা পাতার রাশি ছড়িয়ে আছে নিচে। জঙ্গল থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক। বেশ একটা গা ছমছমে পরিবেশ চারিদিকে। হাঁটতে হাঁটতে সুব্রতা পটাইকে জঙ্গলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ধর যদি সত্যি সত্যি একটা চিতা বাঘ ওই জঙ্গল থেকে নেমে এসে এখন আমাদের সামনে দাঁড়ায়, তাহলে কি করবি? কি আর করব, দৌড়ে পালাবার চেষ্টা করব। ওর সঙ্গে দৌড়ে তো পারবি না। চিতাবাঘ আর স্প্রিংবক হরিণ হলো পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির প্রাণী। তাহলে কি করব? ওর পেটে যাব। তুমি কি করবে? পালিয়ে তো বাঁচতে পারবো না, বরং লড়াই করার চেষ্টা করব। বাঘ তো আর মানুষ নয় যে তুমি খালি হাতে লড়বে। কিভাবে লড়বে তুমি? সুব্রতা মৃদু হেসে বলল,
না, খালি হাতে নয়। এই বলে সুব্রতা জ্যাকেটটা তুলে কোমরের কাছটা পটাইকে দেখালো। পটাই অবাক হয়ে বলল, ওটা তুমি সঙ্গে এনেছো? জিনিসটা তো বাড়িতেই পড়ে থাকে, কোনোদিন সঙ্গে নেওয়ার দরকার হয়নি। খবরের কাগজে ইদানিং পরপর ট্রেনে ডাকাতির বেশ কয়েকটা ঘটনা পড়লাম, তাই মনে হলো জিনিসটা সঙ্গে নিয়ে যাই। বলতে পারিস অনেকটা খেয়ালের বশেই এটা সঙ্গে এনেছি। মিনিট 5 এগোবার পর পটাইরা এসে দাঁড়ালো একটা বাঁকের মুখে। রাস্তা সেখানে ডান দিকে বাঁক নিয়ে জঙ্গলে হারিয়ে গিয়েছে। সেই বাঁকের মুখে দাঁড়িয়ে ওপর দিকে তাকাতেই পটাইদের চোখে পড়ল রাস্তা থেকে অনেকটা ওপরে পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকা ঢালু ছাদওয়ালা একটা বাড়ি। তার চারপাশে খুঁটি পুঁতে কাঁটা তার দিয়ে ঘিরে রাখা হয়েছে। রাস্তা থেকে পাথরের ধাপ ঢাল বেয়ে উঠে শেষ হয়েছে বাড়িটায়। ওটাই যে আদিত্যবাবুর বাড়ি তা বুঝতে কোনো অসুবিধা হলো না। রাস্তার প্রান্ত থেকে পাথরের ধাপ বেয়ে পটাইরা এসে দাঁড়ালো বাড়িটার সামনে। কাঠের তৈরি বাংলো প্যাটার্নের ছিমছাম একতলা বাড়ি। বাড়ির চারপাশে কাঠের খুঁটির গায়ে এক মানুষ সমান জাল দিয়ে ঘেরা। ভিতরে ঢোকার কাঠের গেটের মুখে একটা টিনের ফলকে লেখা বিওয়্যার অব ডগ। বাড়ির সদর দরজা বন্ধ দেখা যাচ্ছে, জানলাগুলো বন্ধ। গেটের সামনে দাঁড়িয়ে সুব্রতা হাঁক দিল, আদিত্যবাবু আছেন নাকি? প্রথমবার সারা শব্দ পাওয়া গেল না। দ্বিতীয়বার আবার হাঁক দিল সুব্রতা, আদিত্যবাবু, আদিত্যবাবু আছেন? এবার বাড়ির সদর দরজা খুলে গেল। বেরিয়ে এলেন আদিত্যবাবু। পরনে তার সাদা শার্ট, সাদা গেঞ্জি, পায়ে কেটস। পটাইদের দেখে সঙ্গে সঙ্গে এগিয়ে এলেন গেটের কাছে। তারপর গেট খুলতে খুলতে হেসে বললেন, আরে আসুন আসুন, 4:30 বেজে গেল, আমি তো ভাবলাম আপনারা আর এলেনই না। সুব্রতা বলল, রাস্তায় একজনের সঙ্গে কথা বলছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেল। পটাইরা ঢুকলো বাড়ির চৌহদ্দিতে। বাড়ির সদর দরজা পর্যন্ত পাথর পাতা। সে পথ দিয়ে আদিত্যবাবুর পিছন পিছন গিয়ে বাড়ির ভেতরে ঢুকল। পটাই ভিতরে ঢুকে জুতো খুলতে যাচ্ছিল দেখে আদিত্যবাবু বললেন, আরে না না, জুতো খোলার দরকার নেই, আমিও তো জুতো পরে আছি। বাড়িতে ঢোকার পর আদিত্যবাবু যে ঘরে নিয়ে গিয়ে তাদের বসালেন সেটা সম্ভবত তাঁর ড্রয়িং রুম। মাঝারি আকৃতির ঘর। কাঠের মেঝের ওপর ঘরের ঠিক মাঝখানে একটা নিচু টেবিলের দুপাশে দুটো সোফা রাখা আছে। তারই একটায় বসলো পটাইরা। আদিত্যবাবু ঘর ছেড়ে বেরিয়ে যাবার পর পটাইরা তাকালো ঘরের চারপাশে। ঘরে আর কোনো আসবাবপত্র নেই, শুধু দেওয়ালে টাঙানো আছে 4টে ফটো, সিংহ, বাঘ, চিতা আর হাতির। সাদা কালো ফটো, তবে কাগজে ছাপানো ফটো নয়, অরিজিনাল ফটোগ্রাফ ফ্রেমে বাঁধিয়ে রাখা আছে। ফটোগুলো দেখে সুব্রতা চাপা স্বরে বললেন, ভদ্রলোক নিশ্চয়ই পশুপ্রেমী। এই ফটোগুলো আর বাড়ির গেটের লেখাটা দেখে তাই মনে হচ্ছে। সোফা ছেড়ে উঠে সুব্রতা দেওয়ালের কাছে গিয়ে ফটোগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। মিনিট 3 মধ্যেই ড্রেস চেঞ্জ করে ঘরে ঢুকলেন আদিত্যবাবু। একটা কালো ট্রাউজার আর ধূসর রঙের হাফ শার্ট এখন তার পরনে। শার্ট গুঁজে পরা, কোমরে একটা চওড়া বেল্ট। মনে হয় একেবারে তৈরি হয়ে এলেন। তার শার্টের রং দেখে পটাইয়ের মুহূর্তের জন্য মনে পড়ে গেল সেই ধূসর সাফারির কথা। আদিত্যবাবু ঘরে ঢুকতেই সুব্রতা বলল, এই ফটোগুলো বেশ সুন্দর, কার তোলা? আদিত্যবাবু হেসে বললেন, আচ্ছা আচ্ছা, ওইগুলো আসলে ওগুলো আমার এক পশুপ্রেমী বন্ধু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করত। অনেকদিন আগে আমাকে ওর তোলা এই ফটোগুলো প্রেজেন্ট করেছিল। সুব্রতা বলল, আপনি নিজেও তো একজন পশুপ্রেমী। গেটে লেখা আছে দেখলাম, কুকুর আছে? হ্যাঁ আছে তো, একটা জার্মান শেফার্ড ডগ, মানে চলতি কথায় যাকে বলে অ্যালসেসিয়ান। এরপর একটু থেমে তিনি বললেন, তবে ওর শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, বয়স হয়েছে, অসুখে ভুগছে। তার কথা শুনে সুব্রতা একটু সমবেদনা প্রকাশ করে বলল, ও। আদিত্যবাবু এরপর বললেন, সকালে আপনাদের সঙ্গে অত কথা হলো,
কিন্তু এখানে কোথায় আপনারা উঠেছেন সেটাই জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। আমরা উঠেছি ওই কালীকমলি ধর্মশালায়। আদিত্যবাবু তার কথা শোনার পর বললেন, কিছু মনে করবেন না, আরও দুটো জিনিস আমার এখনো জানা হয়নি। আপনি কলকাতায় কোথায় থাকেন, আর আপনি কি করেন? সুব্রতা একটু লজ্জা পেয়ে বলল, এ কথা আমার আগে বলা উচিত ছিল। আমি থাকি কলকাতার কাছেই বরানগরে, আর ও শ্যামবাজারে থাকে, মানে নর্থ কলকাতায়। আমি কলকাতাতেই চাকরি করি। আদিত্যবাবু পটায়ের দিকে তাকিয়ে বললেন, তুমি শ্যামবাজারে থাকো? ওখানে আমি একবার একটা কাজে গিয়েছিলাম। তবে কলকাতা শহরের মধ্যে পার্ক সার্কাস অঞ্চলটা আমার সবচেয়ে বেশি চেনা। ওখানে আমি বেশ কয়েকবার গিয়েছি। সুব্রতা এবার যেন কি একটা কথা বলতে যাচ্ছিল, কিন্তু দরজার পর্দাটা হঠাৎ সরে গেল। একটা ট্রে হাতে ঘরে ঢুকলো একজন। প্রথমে পটাই তাকে একটা বাচ্চা ছেলে ভেবেছিল, কিন্তু পর মুহূর্তে সে ভুল তার ভেঙে গেল। যে ঘরে ঢুকেছে সে একজন বামন। তার উচ্চতা খুব বেশি হলে 3.5 ফুট হবে, গোঁফ দাড়ি কামানো, আর তার পরনে হাফ প্যান্ট। তাই তাকে প্রথম দর্শনে মুহূর্তের জন্য বাচ্চা ছেলে বলে ভুল হয়েছিল পটাইয়ের। লোকটা পটাইদের কাছে এসে টেবিলের ওপর নামিয়ে রাখল ট্রেটা। তাতে আছে 2 কাপ চা আর একটা বড় প্লেটে কিছু শুকনো মিষ্টি, বিস্কুট। লোকটা ট্রেটা নামিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আদিত্যবাবু প্লেট সমেত কাপ উঠিয়ে নিয়ে এগিয়ে দিলেন সুব্রতার দিকে। সে সেটা হাতে নেওয়ার পর তিনি আর একটা কাপ প্লেট তুলে দিলেন পটাইয়ের হাতে। তার হাত থেকে চাটা নিতে গিয়ে একটা জিনিস চোখে পড়ল পটাইয়ের। ভদ্রলোকের ডান হাতের এক পাশে কবজি থেকে কনুই পর্যন্ত একটা কাটা দাগের চিহ্ন রয়েছে। মনে হয় গভীরভাবে হাতটার এই অংশ চিড়ে গিয়েছিল। সুব্রতা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আপনার বাড়ির চারপাশটা খুব নিস্তব্ধ। শান্তিতে থাকার পক্ষে একদম আদর্শ জায়গা। হ্যাঁ, নিস্তব্ধ ঠিকই, কিন্তু মাঝে মাঝে বাড়ির পিছনের জঙ্গল থেকে বাঘের ডাক ভেসে আসে। ওপরের পাহাড় থেকে বাঘ মাঝে মাঝে নিচে নেমে আসে। বাঘ মানে লেপার্ড, তাই তো? হ্যাঁ, লেপার্ড। আর টাইগার বলতে যা বোঝায় তা বহুদিন আগেই লুপ্ত হয়ে গিয়েছে এ তল্লাট থেকে। কুমায়ুন রেঞ্জে কয়েকটা এখনও টিকে আছে বলে শুনেছি। আদিত্যবাবু এরপর মিষ্টির প্লেটটা পটাইদের দিকে ঠেলে দিয়ে বললেন, নিন, এখানে কাছাকাছি তো কোনো বাজার নেই, তাই এর বেশি কিছু আর ব্যবস্থা করতে পারিনি। না না, এর বেশি আর দরকার নেই, এই যথেষ্ট। পটাইরা চা মিষ্টি খেতে খেতে রুদ্রপ্রয়াগের নানা বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ গল্প করল আদিত্যবাবুর সঙ্গে। তারপর একসময় সুব্রতা রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে বলল, এবার তাহলে চলুন সাধু বাবার ওখানে যাই, আমাদের তো আবার ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। সুব্রতা আর পটাই সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। আদিত্যবাবু একটু ইতস্তত করে সুব্রতাকে বললেন, আপনাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বুঝতে পারছি না বলা ঠিক হবে কি না। কারণ আপনি হয়তো ভাবতে পারেন যে এই কথাটা বলার জন্যই আমি আপনাদের আমার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছি। এই কথা শুনে সুব্রতা তার দিকে তাকিয়ে বলল, কি কথা? কথাটা মানে একটা অনুরোধ। আপনারা তো কলকাতায় থাকেন, আমার একটা বিশেষ ওষুধের দরকার। এখানে সেটা পাওয়া যায় না, ওষুধটা কলকাতায় পাওয়া যায়। আমি আপনাকে অগ্রিম টাকা দিয়ে দেব, কলকাতায় ফিরে গিয়ে যদি সেটা আমায় পাঠিয়ে দেন তাহলে কৃতজ্ঞ থাকি। কিসের ওষুধ? আদিত্যবাবু আবার একটু ইতস্তত করে বললেন, মানে মানে ওষুধটা ঠিক আমার জন্য নয়, আমার পোষ্যটার জন্য। ও ফুসফুসে সংক্রমণ জাতীয় একটা অসুখে ভুগছে। এখানে কোনো পশু হাসপাতাল নেই, আর ওষুধটা কলকাতা থেকেই আমি আনাই। ওষুধটা কি খুব দামি? কলকাতা ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না? না না, তেমন বেশি দামি নয়, 5 টাকা মাত্র। অন্য বড় শহরেও নিশ্চয়ই পাওয়া যায়। আসলে কলকাতায় যে দোকানে পাওয়া যায় তার ঠিকানাটা আমি জানি, তাই ওখান থেকেই সেটা আনাই।
তার কথা শুনে কয়েক মুহূর্ত ভাবার পর সুব্রতা বলল, আচ্ছা ঠিক আছে, আপনি দোকানের ঠিকানা, ওষুধের নাম আর আপনার ঠিকানা একটা কাগজে লিখে দিন। টাকা এখন দেওয়ার দরকার নেই, আমি কুরিয়ারে পাঠিয়ে দিলে টাকা দিয়ে আপনি সেটা ছাড়িয়ে নেবেন। তবে কলকাতায় ফিরতে কিন্তু আমাদের প্রায় সপ্তাহ দুয়েক সময় লাগবে। সুব্রতার কথা শুনে ভদ্রলোক বললেন, হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। 1 মিনিট অপেক্ষা করুন, আমি লিখে নিয়ে আসি। ঘর ছেড়ে বেরিয়ে গেলেন আদিত্যবাবু। সুব্রতা আবার দেওয়ালের কাছে গিয়ে ফটোগুলো দেখতে লাগলো। দেখতে দেখতে সুব্রতা হঠাৎ বলল, বুঝলি পটাই, প্রাণীগুলোর ফটোর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে। কি? সুব্রতা কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই একটা চিরকুট হাতে ঘরে ঢুকলেন আদিত্যবাবু। তিনি চিরকুটটা সুব্রতার হাতে ধরিয়ে দিয়ে বললেন, এতে সব লেখা আছে, চলুন এবার তাহলে বেরিয়ে পড়ি। দরজার দিকে পা বাড়াতে বাড়াতে সুব্রতা হঠাৎ আদিত্যবাবুকে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনার বন্ধু এই প্রাণীর ফটোগুলো কোথা থেকে তুলেছিলেন? সুব্রতার প্রশ্ন শুনে দরজার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন আদিত্যবাবু। তারপর সুব্রতার দিকে তাকিয়ে বললেন, কেন বলুন তো? সুব্রতা হেসে বলল, না না, কোনো কারণে নয়, আসলে ফটোগুলো এত সুন্দর তোলা, তাই জিজ্ঞেস করলাম। ভদ্রলোক বললেন, ও আচ্ছা, ও আমার ফটোগ্রাফার বন্ধু বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়াতো, সেসব জায়গা থেকেই তোলা। কোন ফটো কোথাকার আমাকে সে বলেছিল বটে, কিন্তু এতদিন পর সে কথা আর আমার ঠিক মনে নেই। ঘরের বাইরে পা রাখতেই পটাই দেখতে পেল সেই বামন লোকটা আদিত্যবাবুর লাঠিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। লাঠিটা সে আদিত্যবাবুর হাতে তুলে দিয়ে হিন্দিতে বলল, মাস্টার, তুমি কখন ফিরবে? আদিত্যবাবুও হিন্দিতে বললেন, 1 ঘন্টা পর ফিরব। লোকটা ঘাড় নাড়ল তার কথা শুনে। পটাইরা এরপর সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। বামন লোকটা ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিল। বাইরে গেটের দিকে হাঁটতে হাঁটতে আদিত্যবাবু সুব্রতাকে বললেন, এই যে লোকটাকে দেখলেন, সে এখানকারই লোক। পাহাড়ের ওপর একটা গ্রামে ওর বাড়ি, ও আমার আশ্রয়েই থাকে। কিভাবে ওকে জোগাড় করলেন? আকৃতির জন্য ওর গ্রামের লোকরা ওকে ব্যঙ্গ বিদ্রুপ করত। হতাশায় একদিন ও অলোকনন্দা সেতু থেকে ঝাঁপ দিতে যাচ্ছিল, আমি ওকে বাঁচাই। তারপর থেকে ও আমার কাছেই থেকে গিয়েছে, বাড়ি ফিরতে চায়নি। ওই এখন আমার বাড়ির সব কাজকর্ম করে। পটাইরা এরপর আদিত্যবাবুর বাড়ির সীমানার বাইরে বেরিয়ে নামতে শুরু করলো রাস্তার দিকে। সূর্য তখন পশ্চিমে অনেকটাই ঢলে পড়েছে। আদিত্যবাবুর বাড়ি থেকে বেরোবার পর কথাবার্তা বলতে বলতে পটাইরা ফিরে এলো অলোকনন্দা ব্রিজের কাছে। পশ্চিমে পাহাড়ের মাথার ওপর আকাশটা এখন লাল বর্ণ ধারণ করেছে। অলোকনন্দা ব্রিজের টাওয়ারে এক ঝাঁক টিয়া পাখি বসে আছে, কি সুন্দর দেখতে লাগছে তাদের। আদিত্যবাবু ব্রিজের কাছে এসে সেই সুঁড়িপথটা ধরলেন। তাকে অনুসরণ করল পটাইরা। সুব্রতা আদিত্যবাবুকে জিজ্ঞেস করলেন, সাধু বাবা কি এখানে একাই থাকেন? হ্যাঁ। পটাইরা ঢালু সুঁড়িপথ বেয়ে নদী খাদের দিকে কিছুটা এগোবার পর ঢালের গায়ে একটা গুহা মুখ দেখতে পেল। সেই গুহা মুখের ঠিক সামনে ত্রিশূল হাতে দাঁড়িয়ে আছে গেরুয়া বসন, গায়ে জটা জুটোধারী এক সন্ন্যাসী। পটাইদের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন। দেখে মনে হচ্ছে তিনি দীর্ঘকায় পুরুষ। তাকে দেখতে পেয়ে আদিত্যবাবু বললেন, ওই তো অন্ধ বাবা দাঁড়িয়ে আছেন, ওকে সবাই এখানে এই নামেই ডাকে। খুব ভদ্র মানুষ উনি, সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। সুব্রতা জিজ্ঞেস করল, উনি এখানে কতদিন আছেন? তা ঠিক বলতে পারবো না, তবে একদিন তিনি বলছিলেন যে তিনি যখন আসেন তখন রুদ্রপ্রয়াগ শহর হয়ে ওঠেনি, তার মানে কয়েক যুগ হবে। পটাইরা এগিয়ে গিয়ে দাঁড়ালো গুহার সামনে সাধু বাবার কাছে। তাদের পায়ের শব্দ পেয়েই মনে হয় ঘুরে দাঁড়ালেন তিনি। তার চোখের দিকে তাকাতেই তিনি যে দৃষ্টিহীন তা বুঝতে অসুবিধা হলো না পটাইদের।
আদিত্যবাবু সাধু বাবার উদ্দেশ্যে কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই সাধু বাবা হিন্দিতে চিৎকার করে উঠলেন, আবার আবার ফিরে এলে তোমরা? চলে যাও বলছি, চলে যাও, এখনই এ জায়গা ছেড়ে চলে যাও। আদিত্যবাবু একটু ভ্যাবাচাকা খেয়ে গেলেন তার চিৎকার শুনে। এরপরেই সাধু বাবা একটা ভয়ঙ্কর কাণ্ড করলেন। তোরা তাহলে যাবি না? এই বলে চিৎকার করে হাতের ত্রিশূলটা ছুঁড়ে মারলেন সামনের দিকে। আর একটু হলেই সেটা গিয়ে লাগতো আদিত্যবাবুর গায়ে। তিনি দ্রুত সরে গিয়ে বাঁচিয়ে নিলেন নিজেকে। ত্রিশূলটা একটু দূরে একটা পাথরের গায়ে লেগে ছিটকে পড়ল মাটিতে। আদিত্যবাবু এবার সাধু বাবাকে বললেন, আমি আদিত্য সিংহ, আপনার সঙ্গে দেখা করতে এসেছি। সাধু বাবা আদিত্যবাবুর গলার শব্দ শুনে যেন কিছুটা শান্ত হয়ে বললেন, কিন্তু আরো পায়ের শব্দ শুনলাম। আদিত্যবাবু বললেন, হ্যাঁ, আমার সঙ্গে একজন বাঙালি ভদ্রলোক আর একটি বাচ্চা ছেলেও আছেন। ওরা ট্যুরিস্ট, কলকাতা থেকে এসেছেন। আপনার রুদ্রনাথ দর্শন করাতে এখানে এনেছি ওদের। আদিত্যবাবুর কথা শুনে কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর সাধু বাবা তার বুকের কাছে হাতটা জোর করে বললেন, আমাকে ক্ষমা করবেন, আমি দৃষ্টিহীন তো। অন্য লোক ভেবে আমি আপনাদের ভুল করেছিলাম। আপনার কোনো চোট লাগেনি তো? কথাগুলো পটাই আর সুব্রতার উদ্দেশ্যেই বললেন তিনি। তাদের হয়ে আদিত্যবাবুই বললেন, না না, আমাদের কোনো ক্ষতি হয়নি। সাধু বাবা যেন একটু আশ্বস্ত হলেন। আমার ত্রিশূলটা যদি একটু খুঁজে দেন। সুব্রতার ইঙ্গিতে পটাই ত্রিশূলটা তার হাতে দিল। তার হাতের স্পর্শে তিনি বুঝতে পারলেন পটাইয়ের বয়স বেশি নয়। ত্রিশূলটা হাতে নিয়ে সস্নেহে পটাইয়ের মাথায় হাত দিয়ে বললেন, তোমার নাম কি? পটাই নাম বলল। লেখাপড়া করো? হ্যাঁ। বাহ, ভালো। এরপর তিনি সুব্রতার নাম জিজ্ঞেস করলেন। সুব্রতার নাম জানার পর তিনি গুহার দিকে পা বাড়িয়ে বললেন, চলুন, ভেতরে চলুন, রুদ্রনাথ দর্শন করবেন। ক্রোধের বশে ভুল করে কি কাণ্ড করে ফেলেছিলাম, আমার রুদ্রনাথই আপনাকে রক্ষা করলেন। সাধু বাবার পিছন পিছন পটাইদা ঢুকলো গুহার ভিতর। গুহা মুখ প্রশস্ত হলেও ভিতরটা বেশ সংকীর্ণ, ছাদও নিচু। সুব্রতা সাধু বাবার মতো লম্বা। ভিতরে ঢুকেই তাদের মাথা নিচু করতে হলো। নানা আকৃতির কিছু পাথর দেওয়ালের গা আর মেঝে থেকে প্রকৃতির খেয়ালে বেরিয়ে আছে, অনেকটা ঠিক কোটেশ্বরের মতোই। তার মধ্যে যে পাথরগুলো শিবলিঙ্গের আকৃতির, তার চারপাশে ফুল বেলপাতা ছড়িয়ে আছে, ধূপের ছাইও পড়ে আছে। বোঝা যায় ওই পাথরগুলো দেবতা জ্ঞানে পুজো পায়। ফুট 30 এগিয়ে বাঁক নিয়ে একটা ছোট্ট ঘরের মতো জায়গায় এসে দাঁড়ালো পটাইরা। ছাদটা উঁচু, সেখানে দেওয়ালের একটা ফাটল বেয়ে বাইরে থেকে একটা ক্ষীণ আলো ঢুকছে। ধূপের মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে জায়গাটায়। সেখানে পটাইরা গিয়ে দাঁড়াবার পর সাধু বাবা পাথরের দেওয়ালের একপাশে আঙুল নির্দেশ করে বললেন, আমার রুদ্রনাথ ওখানে বসে আছেন। পটাইরা তাকালো সেদিকে। মাটি থেকে হাতখানেক ওপরে দেওয়ালের গায়ে একটা খাঁজের মতো জায়গা। তারা দেখল সেখানে বসে আছেন কোষ্টি পাথরের মহিষরূপী রুদ্রনাথ। মূর্তিটা বেশি বড় নয়, ফুট 3 হবে দৈর্ঘ্য, তবে তার গড়ন একদম নিখুঁত। মূর্তিটা যেখানে রাখা তার কাছেই একটা প্রদীপ জ্বলছে। সেই আলোয় জ্বলছে রুদ্রনাথের চোখ দুটো। সত্যিই যেন তার রুদ্র তেজ বেরিয়ে আসছে সেই দুটো চোখ থেকে। অপূর্ব মূর্তি। তার পায়ের নিচে জমা হয়ে আছে ফুল বেলপাতার রাশি। ভালো করে দেখার পর হাত জোর করে পটাই প্রণাম জানালো। সাধু বাবা বললেন, মহাদেব মহিষ রূপ ধারণ করেছিলেন কেন জানেন? না। এই অঞ্চলকে বলা হয় দেবভূমি। এক সময় মহাদেব ও অন্য দেবতারা এই নদী তটে বাস করতেন।
মহাভারতের যুদ্ধে ভাতৃহত্যার পাপ বর্ষিত হয়েছিল পঞ্চ পাণ্ডবের ওপরে। তারা দৈব বাণী শুনতে পান যে মহাদেব বা রুদ্রনাথের স্পর্শ পেলে তাদের পাপ মুক্তি হবে। মহাপ্রস্থানের পথে যখন পাণ্ডবরা এই পথ দিয়ে যাত্রা শুরু করেন, তখন রুদ্রনাথ এখানেই অবস্থান করেছিলেন। কৃতকর্মের ফল মানুষকে ভোগ করতেই হবে, তাই তাদের সেই পাপ মুক্তি ঘটাতে অনিচ্ছুক মহাদেব মহিষ রূপ ধারণ করেন, যাতে পঞ্চ পাণ্ডব তাকে চিনতে না পারেন। শেষ পর্যন্ত অবশ্য তাকে চিনতে পেরে তার পিছু ধাওয়া করেন দ্বিতীয় পাণ্ডব। তখন মহিষ রূপ ধারণ করে পাতালে প্রবেশ করেন তিনি। গল্পটা বলে চুপ করলেন সাধু বাবা। সুব্রতা তার কথা শোনার পর বলল, আপনার রুদ্রনাথ কি এই গুহার মধ্যেই ছিলেন? সাধু বাবা বললেন, না, আজ থেকে প্রায় 50 বছর আগে ওকে আমি কুড়িয়ে পেয়েছিলাম অলোকনন্দার সঙ্গম তটে। আমি ওকে এই গুহায় এনে রাখি, তারপর আমরা দুজনেই এই গুহায় একসঙ্গেই থাকি। এ কথাগুলো বলার পর তিনি একটু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তবে উনি আর কতদিন আমার সঙ্গে থাকবেন তা আমি জানি না। তার শেষের কথাগুলো শুনে আদিত্যবাবু জিজ্ঞেস করলেন, কেন? আপনি এ কথা বলছেন কেন? প্রশ্ন শুনে কয়েক মুহূর্ত চুপ থাকার পর তিনি বললেন, আপনারা বসুন, আমি সব কথা বলছি। পটাইরা মাটিতে বসল, সাধু বাবাও বসলেন। তারপর বলতে শুরু করলেন, আপনি তো জানেনই আমি এখানে রুদ্রনাথের সঙ্গে একাই থাকি। আমার কোনো শিষ্য নেই, কারণ শিষ্যকে দেওয়ার মতো দৈব জ্ঞান আমার নেই। আমি রুদ্রনাথের একজন নগণ্য উপাসক মাত্র। তবুও আমার রুদ্রনাথ ও গুহা দর্শন করার জন্যই আপনাদের মতো কয়েকজন মানুষ মাঝে মধ্যে এখানে আসেন। আমি সকলের সঙ্গেই কথা বলি, সাধ্যমতো প্রত্যেককে সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আমি আজ পর্যন্ত কারো কাছে হাত না পাতলেও তারা মাঝে মধ্যে এটা সেটা দিয়ে যান রুদ্রনাথ বা আমার উদ্দেশ্যে। তবে আমি কোনোদিন টাকা কড়ি স্পর্শ করিনি। তারা দিয়ে যান বলতে ফলমূল, খাদ্যদ্রব্য, এ জাতীয় জিনিস। রুদ্রনাথ দর্শনে আসা প্রত্যেক মানুষকেই আমি সহজ সরল মনে আমার এখানে প্রবেশ করতে দিই, তাদের সঙ্গে কথাবার্তাও বলি। মাস 3 আগে আমার এখানে পবন প্রসাদ বলে একজন লোক রুদ্রনাথ দর্শন করতে আসে। আপনাদের মতো তাকেও আমি রুদ্রনাথ দর্শন করাই। এরপর সে ঘন ঘন আমার কাছে আসতে শুরু করে। সাদা মন নিয়ে আমি তার সঙ্গে কথাবার্তা বলতাম। একদিন সে আমাকে বলল যে আমি মিছিমিছি এখানে কৃচ্ছ সাধন করছি কেন। আমি চাইলেই নাকি একটা বিরাট মঠের মালিক হতে পারি, অনেক শিষ্য পরিবৃত হয়ে বাকি জীবনটা আরামে কাটাতে পারি। যদিও এইসব ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই, তবুও তার কাছে শুনে একদিন বললাম, তা কি করে সম্ভব? মঠ তৈরি বা বিদেশে যাওয়ার জন্য তো বহু অর্থের প্রয়োজন, তা তো আমার নেই। আমার কথা শুনে সে বলল, অর্থ না থাকলেও আমার কাছে রুদ্রনাথ আছেন, এই মূর্তিটার নাকি অনেক দাম। আমি হেসে বললাম যে রুদ্রনাথই যদি আমার কাছে না থাকেন তাহলে আমার জীবনই অর্থহীন। কিন্তু তারপর থেকে যখনই সে আসে তখনই নানাভাবে ওই একই কথা বারবার তুলতে থাকে। আজ আবার আপনাদের আসার ঘন্টা কয়েক আগে সে এসেছিল। তাকে বললাম সে কেন আবার আমার এখানে এসেছে।
সে বলল যে সে তার ভুল বুঝতে পেরেছে, তাই ক্ষমা চাইতে এসেছেন। আমি সরল মনে তার সব কথা অবলীলায় বিশ্বাস করে নিলাম। আমি মনে মনে তার হয়ে রুদ্রনাথের কাছে ক্ষমা প্রার্থনা করে তার সঙ্গে কথা বলতে শুরু করলাম। সাধু বাবা একটু থামলেন, তারপর শুরু করলেন। জানেন তো, যারা দৃষ্টিহীন, প্রকৃতির নিয়মে তাদের অন্য ইন্দ্রিয়গুলো সাধারণের চেয়ে একটু বেশি সজাগ। আমি ঠিক এখানেই বসে তার সঙ্গে কথা বলছিলাম। সে বসেছিল, আপনারা যেখানে বসে আছেন সেখানে। গল্প করতে করতে মনে হলো একটা অস্পষ্ট শব্দ যেন এগিয়ে যাচ্ছে রুদ্রনাথের দিকে। আপনারা শুনতেই পেতেন না, এত মৃদু সেই শব্দ, কিন্তু আমি শুনলাম। কয়েক মুহূর্তে সব স্পষ্ট হয়ে গেল। এখানে আরো একজন আছে, আর সে নিশ্চয়ই পবনের সঙ্গে এসেছে। বুঝতে পারলাম তার উদ্দেশ্য মহৎ নয়, নইলে দ্বিতীয় লোকটা সাড়া দেয়নি কেন? ভয় পেলাম, ত্রিশূলটা চারপাশে চালাতে লাগলাম। ভয় পেল ওরা, বেরিয়ে গেল গুহা থেকে। আমিও পিছু ধাওয়া করে গুহার বাইরে গিয়ে দাঁড়ালাম। পবন আর তার সঙ্গী গুহার বাইরে বেরিয়ে আমার থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেল। আপনারা কিছুক্ষণ পর যখন এলেন, পায়ের শব্দ শুনে তারা আবার ফিরে এসেছে ভেবেছিলাম, তাই এ কাণ্ড করে বসেছিলাম। ব্যাপারটা বুঝতে পারছেন? কথা শেষ করলেন, সকলে চুপ করে থাকলেন। তারপর আদিত্যবাবু বললেন, আপনি একা এখানে থাকেন, কখন কি বিপদ ঘটে ব্যাপারটা ভালো লাগছে না। তেমন মনে হলে পুলিশকে সব কথা জানিয়ে রাখতে পারেন। সাধু বাবা বললেন, স্বয়ং রুদ্রনাথই সব জানেন, তার চেয়ে বড় রক্ষাকর্তা কেউ নেই। পুলিশের কাছে যাব না, রক্ষা করার হলে তিনিই করবেন। সুব্রতা হঠাৎ তাকে জিজ্ঞেস করলেন, পবন প্রসাদ সম্পর্কে আর কিছু জানেন? আমি তার সম্বন্ধে কিছু জানি না। নিজের সম্বন্ধে তেমন কিছু কোনোদিন বলেনি, আমি জানার দরকারও মনে করিনি। আমি তার সঙ্গে ধর্মীয় ব্যাপার বা শহরের নানা ঘটনা নিয়ে আলোচনা করতাম। আজ আজ যেমন বাঘ নিয়ে আলোচনা হচ্ছিল। কি আলোচনা? অলোকনন্দার পুলে পুরন্দোয়া নামে একটা পাগলাটে লোক কিছুদিন ধরে রাত কাটায়। সে নাকি পুলে একটা বাঘ আর মানুষকে ঘুরে বেড়াতে দেখেছে রাতে। তার ধারণা তারা করবেট সাহেব আর সেই নরখাদক চিতাবাঘের প্রেতাত্মা। এ কথা সে অনেক জায়গায় বলে বেরিয়েছে, সেই নিয়েই আজ কথা হচ্ছিল। সাধু বাবার কথা শোনার পর আদিত্যবাবু বললেন, লোকটা পাগল, হয়তো কোনো স্বপ্ন বা অন্য কিছু দেখেছে। সুব্রতা বলল, আমারও তাই মনে হয়। আদিত্যবাবু ও সুব্রতার মন্তব্য শোনার পর চুপ করে রইলেন সাধু বাবা। তারপর বললেন, তবে একটা বাঘ সত্যি এ তল্লাটে রাতে কিছুদিন ঘুরে বেড়াচ্ছে। তার গায়ের গন্ধ আমি পেয়েছি, কাছ থেকে কাশির শব্দ পেয়েছি একদিন। কোথায়? গুহার বাইরে যে চাতালটা আছে, ওখানে রাতে মাঝে মাঝে বসি, ওখানেই শুনেছি। মনে হলো কাস্তে কাস্তে খাদের দিকে নেমে গেল প্রাণীটা। আদিত্যবাবু বললেন, আপনার ধারণা যদি সত্যি হয় তাহলে রাতে বাইরে না যাওয়াই ভালো, সাবধানে থাকবেন। সাধু বাবা বললেন, রুদ্রনাথ যা কপালে লিখেছেন তাই হবে। আদিত্যবাবু হাতঘড়ির দিকে তাকিয়ে ওঠার জন্য ইশারা করলেন সুব্রতাকে। সাধু বাবাকে বললেন, আমরা যাই, অন্ধকার নেমে যাবে, ওদের ফিরতে হবে। সাধু বাবা বললেন, হ্যাঁ যান।
হাত জোর করে প্রণাম জানিয়ে বললেন, রুদ্রনাথ মঙ্গল করুন। ঝোপের ধারে কি একটা পড়ে থাকতে দেখে দাঁড়িয়ে পড়ল শুভ্রদা। জিনিসটা হাতে নিল। একটা আধ পোড়া সিগারেটের টুকরো। ফিল্টারের কাগজটা ব্রাউন রঙের। ভালো করে দেখে বলল, কিং সাইজ মাইল্ড সিগারেট। তারপর টুকরোটা ফেলে হাঁটতে শুরু করলো। আদিত্যবাবু জিজ্ঞেস করলেন, কাল তো নিশ্চয়ই আপনারা এখানে আছেন, বেড়াবার প্ল্যান কি? হ্যাঁ আছি, তবে কোথায় বেড়াবো বুঝতে পারছি না। প্রায় সবই তো দেখা হয়ে গেল। আদিত্যবাবু বললেন, কাছেই একটা ট্রাইবাল ভিলেজ আছে, আপনারা যদি বলেন তবে আমি কাল ভোরে ধর্মশালায় গিয়ে সেখান থেকে আপনাদের ওই গ্রামে নিয়ে যেতে পারি। বাহ, বেশ ভালোই হয়। ঠিক আছে, কাল 7টার মধ্যে পৌঁছে যাব। পটাইরা ফিরে এলো রোপ ব্রিজের কাছে। আদিত্যবাবু পরদিন আসবেন বলে নিজের বাড়ির রাস্তায় হাঁটতে শুরু করলেন, আর পটাইরা ব্রিজের ওপর উঠে পড়ল। হাঁটতে হাঁটতে সুব্রতা বলল, সাধু বাবার কথা শুনে মনে হচ্ছে তার বিপদ ঘনিয়ে আসছে। ওই মূর্তিটার জন্য? হ্যাঁ, ওটা যে খুব ভ্যালুয়েবল সন্দেহ নেই। আমার ধারণা ওর চোখ দুটো চুনির। এ জাতীয় মূর্তি বিদেশে অনেক দামে বিক্রি হয়। যারা মূর্তিটা হাতাতে চাইছে তারা যদি শয়তান হয় তাহলে। কথাটা শেষ করল না শুভ্রতা। কিছুক্ষণের মধ্যেই তারা বড় রাস্তার ওপরে উঠে হাঁটতে শুরু করলো ধর্মশালায় ফেরার জন্য। পটাই একবার তাকালো পাশের ঘরের দরজার দিকে, সেটা বন্ধ। ঘরে ঢুকে আলো জ্বালাবার পর ফ্ল্যাট হয়ে শুয়ে পড়ল পটাই। সুব্রতা বলল, ঘুমিয়ে পড়িস না, 8টা নাগাদ খেতে যাব, ফিরে এসে শুয়ে পড়ব। কাল ভোরে আবার আদিত্যবাবু আসবেন। ভোরে যখন পটাইয়ের ঘুম ভাঙল তখন 6টা বাজে। তার আগেই ঘুম ভেঙে উঠে পড়েছে সুব্রতা। পটাই ঘুম ভেঙে বিছানায় বসতেই সুব্রতা জিজ্ঞেস করল, কি ঘুম কেমন হলো? আড়মোড়া ভাঙতে ভাঙতে পটাই বলল, ফাইন, এক ঘুমে রাত কাভার হয়ে গেল। গায়ে একটা চাদর জড়িয়ে পটাই দাঁড়ালো বারান্দায়। নিচে অলোকনন্দার সঙ্গম। পশ্চিমের পাহাড়ে এসে পড়েছে নতুন সূর্যের আলো। পাহাড়ের মাথায় কুয়াশা কেটে গেছে। ডান দিকের কংক্রিটের ব্রিজের ওপর গাড়ি চলাচল শুরু হয়নি। বাঁ দিকের অনেক দূরে দেখা যাচ্ছে সেই রোপ ব্রিজ। পটাই হঠাৎ খেয়াল করল পাশের ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে সেই ধূসর সাফারি। এখন তার গায়ে নীল রঙের টি শার্ট। রেলিংয়ের ওপর ঝুঁকে তাকিয়ে আছে অলোকনন্দার রোপ ব্রিজের দিকে। পাশের বারান্দায় পটাই এসে দাঁড়িয়েছে তা সম্ভবত খেয়াল করেনি লোকটা। গতকাল রাতে বাইরে থেকে খেয়ে ফিরতে 9টা বেজে গিয়েছিল পটাইদের। তারা যখন ধর্মশালায় ফিরল তখন লোডশেডিং। সে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। ধাক্কা লাগার পর লোকটি সরি বলে তাকে পাশ কাটিয়ে চলে গিয়েছিল। দোতলায় ওঠার পর পটাইরা দেখতে পেল ধর্মশালা থেকে বেরিয়ে গেল লোকটি। পটাই দেখল লোকটিকে। সে গভীর মনোযোগে তাকিয়ে আছে রোপ ব্রিজের দিকে। সুব্রতা পটাইকে বলল, তুই ব্রাশ করে নে, তারপর আমি বাথরুমে যাব। সুব্রতার কথাটা মনে হয় কানে গেল পাশের বারান্দার লোকটির। সে চোখ ফিরিয়ে তাকালো পটাইদের বারান্দার দিকে। ওদের সঙ্গে চোখাচোখি হয়ে গেল তার। লোকটি এরপর আর সেখানে দাঁড়ালো না। বারান্দা থেকে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল। পটাই ঘরে ঢুকে সুব্রতাকে বলল, পাশের ঘরের লোকটি বারান্দায় দাঁড়িয়েছিল, আমাকে দেখে আবার ঘরের ভেতর চলে গেল। লোকটির গতিবিধি সন্দেহজনক। আজ কখন ঘরে ঢুকলো? ভোর 5টার সময়। মনে হয় কাল সারা রাত বাইরেই কাটিয়েছে। কিছু আগে ঘুম ভেঙে গিয়েছিল আমার। বাইরের বারান্দায় দাঁড়িয়েছিলাম। লোকটি আমার সামনে দিয়ে ঘরে ঢুকলো। ওর জামা জুতো দেখে বুঝলাম অনেকটা সময় ও বাইরে কাটিয়ে এলো। লোকটির সম্বন্ধে ধর্মশালার অফিস থেকে খবর নিতে হবে। ও নে তাড়াতাড়ি, আদিত্যবাবুর 7টার সময় আসার কথা। তার আগে আমাদের নিচ থেকে ঘুরে আসতে হবে। কাল অনেক হাঁটাহাঁটি হয়েছে,
একটা গাড়ির ব্যবস্থা করা যায় কিনা খোঁজ নিতে হবে। 6:30 নাগাদ পটাইরা ধর্মশালার অফিস ঘরের সামনে এসে দেখল প্রথম দিনের মাঝবয়সী লোকটা স্নান সেরে দেওয়ালে টাঙানো রুদ্রনাথের ফটোয় ধূপ দিচ্ছে। পটাইদের ইশারায় ঘরে বসতে বলল। মিনিট খানেকের মধ্যেই লোকটা ধূপ দেওয়া শেষ করে সুব্রতাকে জিজ্ঞেস করলো, ঘর ছাড়তে এসেছেন? সুব্রতা বলল, না, আজ আছি, হয়তো কালকেও থাকবো। এসেছি অন্য কারণে। কাছে পিঠে ঘুরে বেড়ানোর জন্য একটা গাড়ি পাওয়া যাবে? লোকটা কয়েক মুহূর্ত চিন্তা করে বলল, জিপসি হলে চলবে? সুব্রতা বলল, হ্যাঁ। লোকটা টেবিলের ড্রয়ার খুলে টেলিফোন বের করে ডায়াল করলো। কয়েক মুহূর্ত পর যে টেলিফোন ধরল তাকে গাড়ির প্রয়োজনের কথাটা বলল। লোকটা মনে হয় রাজি হলো। ধর্মশালার লোকটা টেলিফোন ধরে সুব্রতাকে জিজ্ঞেস করলো, কখন আসতে বলবো? আমাদের 7টায় বেরোনোর কথা। লোকটা গাড়িওয়ালাকে জানিয়ে দিল সুব্রতার কথা। তারপর রিসিভার নামিয়ে রাখতে রাখতে বলল, ও আসছে, টাকার ব্যাপারে কথা বলে নেবে না? ধন্যবাদ জানিয়ে সুব্রতা বলল, আপনার কাছে আর একটা জিনিস জানার আছে। আমাদের পাশের ঘরে যিনি আছেন তিনি কি কানপুরে ডাক্তারি করেন? সুব্রতার প্রশ্ন শুনে লোকটা অবাক হয়ে প্রশ্ন করল, কেন বলুন তো? সুব্রতা বলল, বছর 5 আগে কানপুরে বেড়াতে গিয়ে ওর মতন দেখতে একটা ডাক্তার ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়েছিল। এতদিন পর বুঝতে পারছি না উনি তিনি কিনা। সুব্রতা যে লোকটার পরিচয় জানার জন্য এসব বানিয়ে বলল তা বুঝতে অসুবিধা হলো না পটাইয়ের। ভদ্রলোক হেসে বলল, না না, উনি ডাক্তার নন, রুদ্রাক্ষের ব্যবসায়ী, দিল্লিতে থাকেন। নাম সুরজমাল বাজোরিয়া। আমাদের ধর্মশালায় মাঝে মাঝে আসেন। এখানে রুদ্রাক্ষের একটা পাইকারি মার্কেট আছে, সেখান থেকে রুদ্রাক্ষ কিনে নিয়ে যান। তার কথা শেষ হতে সুব্রতা কাঁচুমাচু মুখে বলল, ও আমারই ভুল। তারপর উঠে দাঁড়ালো। ধর্মশালার লোকটা এরপর টেলিফোনটা ড্রয়ারে রাখতে যাচ্ছিল, কিন্তু সেটা আবার বেজে উঠল। লোকটা কথা বলার জন্য রিসিভারটা তুলে নিল আর পটাইরা পা বাড়ালো ঘরের বাইরে যাওয়ার জন্য। পটাইরা যখন দরজার বাইরে পা রেখেছে তখনই লোকটা বলল, এখানে আসুন, আপনাদের ফোন। তার কথা শুনে ফিরে দাঁড়ালো পটাই আর সুব্রতা। এখানে কে টেলিফোন করবে তাদের? সুব্রতা লোকটার দিকে তাকিয়ে বলল, আমাদের টেলিফোন? হ্যাঁ, আপনাদেরই। ঘরে ঢুকে লোকটার হাত থেকে রিসিভার নিয়ে সুব্রতা বলল, হ্যালো। ওপাশ থেকে আদিত্যবাবুর কণ্ঠ ভেসে এলো, হ্যালো, মিস্টার মজুমদার বলছেন? হ্যাঁ, বলছি। আমি গোলাপ রায়ের একটা পাবলিক বুথ থেকে বলছি। এখান থেকেই ধর্মশালার নাম্বারটা পেয়েছি। আমার তো আপনাদের ওখানে যাওয়ার কথা, কিন্তু এদিকে একটা কাণ্ড ঘটে গিয়েছে। কি? ওপাশ থেকে জবাব এলো, সাধু বাবা মারা গিয়েছেন। সুব্রতা চমকে উঠল। কিভাবে? তিনি বললেন, অপঘাতে, তবে ঠিক কিভাবে বোঝা যাচ্ছে না। তার গলাটা নাকি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। কেউ বলছে ছুরির আঘাতে, কেউ বলছে। এই বলে কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। হ্যাঁ, বলুন। ওটা বাঘের কামড়। দেখেছেন বডিটা? আপনি কি করে খবর পেলেন? আদিত্যবাবু বললেন, আমি স্পটে যাইনি। ব্রিজের কাছে একজনের মুখে ঘটনাটা প্রথম জানতে পারি। সে ঘটনাটা শুনে অন্য একজনের মুখ থেকে। ভোর 6টা নাগাদ দুজন স্থানীয় বৃদ্ধ মানুষ সাধু দর্শনের আশায় গিয়েছিলেন ওখানে। একটা বিশ্বাস প্রচলিত আছে, ভোরবেলা সাধু দর্শন করলে দিন ভালো কাটে। তাই তারা ওখানে যান ও সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখেন। এরপর খবরটা চাউর হয়। সুব্রতা শুনে বলল, ও। তারপর কয়েক মুহূর্ত কি চিন্তা করার পর বলল, আদিত্যবাবু শুনুন, আমি একবার ওখানে যেতে চাই। আপনি ওখানে অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছচ্ছি। ওদিক থেকে তিনি বললেন, ঠিক আছে, আমি গোলাপ রায়ের আম গাছটার সামনে দাঁড়িয়ে আছি। ফোনটা নামিয়ে রাখলো সুব্রতা। তারপর দ্রুত পায়ে ঘরের বাইরে বেরিয়ে এসে পটাইকে বলল, কুইক, আমাদের গোলাপ রায়ে যেতে হবে। আদিত্যবাবু আমাদের জন্য অপেক্ষা করছেন। টেলিফোনটা যে আদিত্যবাবুর তা সুব্রতার কথা শুনে বুঝতে পেরেছিল পটাই। ওপাশের কথাগুলো শুনতে পায়নি, তাই জিজ্ঞেস করলো, কি বললেন তিনি? সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে চাপা স্বরে সুব্রতা বলল, তিনি জানালেন
অপঘাতে সাধু বাবা মারা গিয়েছেন। ঘরে ঢুকে সুব্রতা পটাইকে বলল, তুই আমাকে বলেছিলি না আমি গোয়েন্দাগিরি করব নাকি? এখন মনে হয় সেটা আমাকে করতে হবে। চুপচাপ বসে থাকতে বিবেক ঠিক সায় দিচ্ছে না। পটাইদের তৈরি হয়ে নিচে নামতে মিনিট 10 সময় লাগলো। ধর্মশালার গেটে একটি জিপসি গাড়ি এলো। চালকের আসনে বছর 35-এর একটি লোক। সুব্রতা এগিয়ে গেল ড্রাইভারের সঙ্গে কথা বলার জন্য। এর কয়েক মিনিটের মধ্যেই পটাইদের নিয়ে গাড়ি ছুটল গুলাবরায়ের দিকে। পটাইরা দেখতে পেল আম গাছটার তলায় আদিত্যবাবু দাঁড়িয়ে আছেন। তার কাছে গাড়ি দাঁড় করাবার পর সুব্রতা বলল, নিন, উঠে পড়ুন। ভদ্রলোক গাড়িতে উঠে বললেন, সে কি, ওখানে যেতে চাইছেন কেন? এখন ওখানে নিশ্চয়ই পুলিশ এসে গিয়েছে। আসলে যেহেতু আমি আপনাদের ওখানে নিয়ে গিয়েছিলাম, তাই খবরটা শোনার পর উত্তেজনার বশে আপনাদের জানিয়েছি। এসব ব্যাপারে আপনাদের কোনো রকমভাবে জড়িয়ে ফেলার ইচ্ছে আমার নেই। সুব্রতা বলল, আপনার বিব্রত হওয়ার কোনো কারণ নেই। আমি তো নিজের ইচ্ছেতেই ওখানে যাচ্ছি। কাল এখানে কয়েকটা ব্যাপার দেখে শুনে আর আজ সকালে আপনার মুখ থেকে সাধু বাবার মৃত্যু সংবাদ পেয়ে আমার মনে একটা প্রশ্ন উদয় হয়েছে। বলতে পারেন তার উত্তর খোঁজার জন্যই আমি ওখানে যাচ্ছি। সুব্রতার কথা শুনে আদিত্যবাবু কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, ঠিক আছে, চলুন তাহলে। গাড়ি এগিয়ে চলল সামনের দিকে। গুলাবরায় চটি পিছনে ফেলে আরও এগিয়ে গিয়ে সুব্রতার নির্দেশে গাড়ি থেকে সকলে নামার পর দেখতে পেলাম ঢালের মুখে একটা পুলিশের জিপ আর একটা সাদা রঙের অ্যাম্বাসাডার দাঁড়িয়ে আছে। তার গায়ে স্টিকার মারা আছে পুলিশ। গাড়িটা দেখে আদিত্যবাবু বললেন, ওটা এসপি সাহেবের গাড়ি। আপনাদের ধর্মশালায় যাওয়ার মুখেই ওর অফিস। দেখেছেন নিশ্চয়ই? হ্যাঁ। আদিত্যবাবু বললেন, ভদ্রলোকের সঙ্গে আমার কিঞ্চিত পরিচয় আছে। উনিও মাঝে মাঝে মর্নিং ওয়াকে আসেন। তার কথা শুনে সুব্রতা বলল, বাহ, তাহলে ভালোই হলো। ঢাল বেয়ে ব্রিজের কাছে আসতেই পটাইদের মনে হলো নদীর ওপাশের ঢাল দিয়ে একদল লোক ব্রিজের ওপরে উঠছে, আর তাদের পিছনে দুজন লোক বাঁশ বা ওই জাতীয় কিছু ঘাড়ে নিয়ে আসছে। সেই বাঁশের গায়ে ঝুলছে কি একটা কাপড় জড়ানো জিনিস। অন্ধ বাবার বডিটা মনে হয় উঠিয়ে আনা হচ্ছে। অন্ধ বাবার গুহাটা না দেখা গেলেও তার গুহার সামনের চাতালটাও চোখে পড়ছে দূর থেকে। সেখানে কয়েকজন ইউনিফর্ম পরা পুলিশ কর্মী দাঁড়িয়ে আছে। ব্রিজে ওঠার মুখে পটাই একবার তাকালো পিলারের নিচে সেই খোপের দিকে। সুব্রতাও তাকালো সেদিকে। না, সেখানে এখন পুরন্দোয়া নেই। পটাইরা যখন ব্রিজের মাঝামাঝি পৌঁছলো তখন উল্টো দিক থেকে মৃতদেহ বহনকারী সেই মিছিলটাও উঠে এলো ব্রিজের ওপর। কয়েক পা এগিয়ে পটাইরা ব্রিজের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল উল্টো দিকের লোকগুলোকে পথ ছেড়ে দেওয়ার জন্য। কয়েক মুহূর্তের মধ্যেই লোকগুলো তাদের সামনে চলে এলো। সব শেষে কাপড় দিয়ে ভালো করে মোড়া বাঁশের সঙ্গে ঝুলতে থাকা অন্ধ বাবার মৃতদেহ। শুধু তার পায়ের পাতা দুটো কাপড়ের বাইরে বেরিয়ে আছে। মৃতদেহটা পটাইদের সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময় আদিত্যবাবু হাত জোর করে মৃতদেহের উদ্দেশ্যে নমস্কার জানালেন। পটাইও নমস্কার করল। সুব্রতা বলল, নিশ্চয়ই পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। দ্বিতীয় পর্বটি আজ এখানেই শেষ। আগামী শুক্রবার ঠিক বিকেল 5টায় আমরা হাজির হব এই কাহিনীর অন্তিম পর্ব নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।